14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। নাশকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আইনেই আছে গুলির নির্দেশনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে ব্যবস্থা কার্যকর হবে বলেও রায় উল্লেখ করেন আপিল বিভাগ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের 5ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করারও আহ্বান তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা।
বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে 1983 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। পাতানো নির্বাচন 14, 16, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বলেন, জুলাই সনদের আলোকে কার্যকর করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদিন সন্ধ্যায় ঢাকা 8 আসন থেকে শাপলাকলি প্রতীকে মনোনয়ন নেন সুজন আলী নামের একজন রিকশা চালক। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে রিকশার উপর দাঁড়িয়ে সালাম দেয়া তার একটি ছবি, যার আলোচিত হয় দেশ জুড়ে। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নতুন এই সচিবালয়ের হাতে ন্যস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাশ করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। এছাড়া বৈশ্বিক সহায়তা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। সফরকালে দেশটির সঙ্গে 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। 1.5 বছর পর প্রতিবেশী দেশ ভুটানের শীর্ষস্থানীয় কোনো নেতা আসছেন বাংলাদেশ সফরে। শনিবার সকালে ঢাকায় পৌঁছাবেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোগবে। সফরসূচির প্রথমেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সম্পর্কিত সংবাদ সম্মেলনে সচিব আসাদ আলম সিয়াম জানান, আগামী শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের একান্ত বৈঠকে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। এখানেই স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে কৃষি খাতের 3টি সমঝোতা স্মারক। এছাড়া সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধানমন্ত্রী তোবগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পর 2 দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। সফরকালে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, পর্যটন এবং ক্রীড়া খাত প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র সচিব। জলবিদ্যুৎ আনবার একটা প্রস্তাব রয়েছে এবং ভুটানের পক্ষ থেকেও আগ্রহ রয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা ত্রিদেশীয় সেহেতু এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনা শেষে আমাদের সাথে আলোচনা এগোবে বলে আমরা আশা করি। সফর শেষে আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন বোমাবাজি। যারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতা করছে তাদের গুলি করার নির্দেশনা পুলিশ আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও শাটডাউন কর্মসূচি শেষ হলেও রাজধানীতে থামছে না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। বুধবার রাতেও রাজধানীর রামপুরায় বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার সামনে ঘটানো হয় 4টি ককটেল বিস্ফোরণ। এতে আহত হন এক পুলিশ সদস্য। আর্থিক সুরক্ষা এবং মানসিক বাহিনীর সদস্যদের ওপর এমন ককটেল হামলার সমালোচনা করে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর
পাহারা দিতে হবে। নাশকতা রোধে গুলির নির্দেশের ব্যাখ্যাও দেন কমিশনার। বলেন, এটা পুলিশের আইনেই আছে। নগরবাসী জানমাল রক্ষায় কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও নগর পুলিশ প্রধানের। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না এখানে। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। কথা বলেন সম্প্রতি ধানমন্ডি 32 নম্বরে উত্তেজনা নিয়েও। কমিশনার দাবি করেন, অরাজকতা রোধে বাধা দিয়েছে পুলিশ। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রতিনিধিদের সম্মেলন কেন্দ্র থেকে বের করে নেওয়া হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। যাচ্ছি তার কাছে। আশিস, দেখুন, ব্রাজিলের বেলেমে এই বিশ্ব জলবায়ু সম্মেলনটি শুরু হয়েছে গত 10 নভেম্বর। এটি মূলত আনুষ্ঠানিকভাবে একটি 12 দিনব্যাপী সম্মেলন এবং সেটি আগামীকালেই এটি শেষ হওয়ার কথা রয়েছে। তো আজকে এই শেষ দিনের আগে মূলত কপ সম্মেলনের যত আলাপ আলোচনা হয়েছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া যায় এবং নানা ধরনের যে সুযোগ সুবিধা সেইগুলো নিয়ে যত আলোচনা হয়েছে, তার একটি সারাংশ মূলত একদিন আগে আজকে হওয়ার কথা ছিল এবং এই কপ সম্মেলন থেকে এই বেলেম ঘোষণাটি আসার কথা ছিল এবং এটি জাতিসংঘের মহাসচিব আজ বিকেলেই কিন্তু এটি ঘোষণা করার কথা ছিল। এরই মধ্যে আজ স্থানীয় সময় অর্থাৎ বেলেমের ঠিক বিকেল 2:20 সময় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সম্মেলন কেন্দ্রের ব্লু জোনে। মূলত এইখানে যেখানে প্রবেশ মুখটি রয়েছে এই সম্মেলন কেন্দ্রে, সেই প্রবেশ মুখের একেবারে ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এই দক্ষিণ এশিয়ার প্যাভিলিয়নগুলো। ঠিক সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এর পরপরই জরুরি ঘোষণা দিয়ে সম্মেলন কেন্দ্রের ভিতরে যত দীর্ঘ এলাকা জুড়ে যে সম্মেলন কেন্দ্র, সেখানে থাকা সারা বিশ্বের 190টি দেশের যে প্রতিনিধিরা, প্রায় 20 থেকে 22,000 প্রতিনিধি রয়েছে, সবাইকেই জরুরি ঘোষণা দিয়ে বের হয়ে যেতে বলা হয়। এর পরপরই আগুনের কিন্তু দাউ দাউ যে লেলিহান শিকার সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং এর মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং তারা কিন্তু সেটি চেষ্টা করে নিভানোর জন্য। আমরা যেটা শুনতে পেরেছি, প্রায় আধা ঘন্টা তারা কাজ করার পরে এই আগুনটি নিভানো হয় এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আজকের যে কার্যক্রমগুলো ছিল, রাত 9টা পর্যন্ত যে কার্যক্রমটি চলে, সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আগামীকাল এই বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে যে কার্যক্রম সেটি যথারীতি চলবে বলে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তো এখন সবাই অপেক্ষা করছে, কেউই সম্মেলন কেন্দ্রের মধ্যে নেই, তবে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মূলত এই ছিল কপ সম্মেলন কেন্দ্রের সামনে থেকে এই অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে সেটি হয়তো আমরা এই ব্রাজিলের বেলেম থেকে জানিয়ে দিতে পারবো। ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালার সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আর শেয়ার বাজারে কারসাজির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর দুদকে তলব করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা। তার বিরুদ্ধে দুদক 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাও করে। আগরওয়ালার সম্পদের বিস্তৃতি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা, অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অঢেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। দিলীপের সম্পদের খোঁজে দেশের একাধিক দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। 34টি ব্যাংক হিসাবে 755 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বা অর্থ অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে
আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিন শেখ রেহেনার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে তার বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৬৫ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী ২৬শে নভেম্বর দুদকে তলব করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১-কে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। সচিবালয় খাদ্য উপদেষ্টা জানান, এবার ধান ৩৪ এবং চালের দাম ৫০ টাকা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতবার থেকে বেশ এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে ৫০ টাকা কেজি। সর্বনিম্ন ৫ লাখ টন সেদ্ধ চাল, ৫০,০০০ টন আতপ চাল এবং ৫০,০০০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে, সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা দরে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি, আতপ চাল ৪৯ টাকা কেজি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে। ৫ মাস দেওয়া হতো ৫০ লাখ লোককে, ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল ১৫ টাকা দামে। আমরা এটাকে করি ৬ মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা। আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মোবাইল ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পিয়াস নিজেই। এ সময় কম শুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ চান এমসিবি নেতারা। দেশে অনিবন্ধিত মোবাইলের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া বা এনইআইআর ব্যবস্থা। এই ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের উদ্বেগ এবং দাবি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তার আগেই মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং তাদের মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সমালোচনার মুখে বুধবার সকালে সোহেল এবং সন্ধ্যায় পিয়াসকে বাসায় পৌঁছে দেয় পুলিশ। বাংলাদেশ মোবাইল বিজনেস ঘটনার একদিন পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এমবিসিবির সাধারণ সম্পাদক। প্রশাসনকে বোঝানো হয়েছে প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। সংগঠনের নেতারা বলছেন এনইআইআর ব্যবস্থা চালুর বিপক্ষে নন তারা। সরকারের কাছে দাবি জানান শুল্ক কমিয়ে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির সুযোগ দেওয়ার। আমরা এখন যেই খরচ দিয়ে মালটা আনি প্রয়োজনের একটু অ্যাড করুক, আমরা লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন, আমরা চোর সাজতে চাই না। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন এমবিসিবির নেতারা। ভোক্তা বা কাস্টমারের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল নিচে থাকা এক সাইকেল আরোহীর। আহত হয়েছেন গাড়িতে থাকা ৫ জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা, দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। চট্টগ্রামের বন্দর থানায় রাখা প্রাইভেট কারটি দেখলে বোঝা যায় দুর্ঘটনা কি ভয়াবহ ছিল।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ব্যক্তিগত গাড়িটি ছিটকে নিচে পড়ে যায়। বৃহস্পতিবার বিকালে বন্দর থানার বিপরীত দিকে নিমতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। এ সময় নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীফ নামে 50 ব্যক্তি গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গাড়িতে থাকা 5 জনকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। উনি সাইকেল চালাচ্ছে, সাইকেল গাড়িটাকে ব্রিজ থেকে পড়ে ওনাকে চাপা ধরে ওই জায়গার স্পটেই মারা গেল। সাইকেল আর একটা যাতে ওটা মারা গেছে। কী কারণে গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজন ও এলাকাবাসীর। ওভার স্পিড থাকার কারণে এ মোটটা নিতে পারে নাই, মন না নেওয়ার সাথে সাথে হঠাৎ নিচে তার কারণে কিন্তু আসি পড়ছে। ওভার স্পিডে ছিল, তারা হয়তো রেলের মধ্যে কন্ট্রোল করতে পারেনি, ফ্লাইওভার থেকে পরিষ্কারই নিচে পড়ছে। আহত 4 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য একজনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এটা সুস্থ আছে। আমি তো রাঙামাটি ছিলাম, এখান থেকে এসেছি। হ্যাঁ, ও গাড়ি ফার্স্ট সিটে আছিল। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের আগস্টে পরীক্ষামূলক চালুর পর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। চলতি নভেম্বর মাসেই 2টি প্রাইভেট কার উল্টে যায় এই এক্সপ্রেসওয়েতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 2 ভবনের মাঝ থেকে মুশফিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ বলছে, পোস্টমর্টেম শেষে জানা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ। এই কান্না ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামানের স্বজনদের। বৃহস্পতিবার বিকেল 3টার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে পাওয়া যায় মুশফিকুজ্জামানের মরদেহ। প্রাথমিক পর্যায়ে সুরতহাল শেষে লাশ পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর অভিভাবকদের খবর দেয় বাড্ডা থানা পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে আইনি পদক্ষেপ। পোস্টমর্টমের পরে জানা যাবে তার মৃত্যুর আসল কারণ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আমাদের তরফ থেকেই তার অভিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ আমরা অভিযোগ যেভাবে পাবো সেভাবে নেওয়া হবে। আত্মহত্যা নাকি হত্যা, এই নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। যে কোনো জায়গায় সুইসাইডের মতন একটা হারহিম করা ঘটনা ঘটুক, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। স্বাভাবিক মনে হলো একটা মানুষ যদি উপর থেকে লাফ দেয়, ওর এভাবে পড়ার কথা না। ও পড়লে চিত হয়ে পড়বে, মানে বুকের উপরে পড়বে যদি সে নিজে থেকে লাফ দেয়। তো এই কারণে আমার মনে হলো যে এটা হয়তো বা সুইসাইড না। এদিন বিকেল 3টার পর ক্লাসে প্রবেশ করে সহপাঠীদের সাথে কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে যান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামান। এর কিছুক্ষণ পরই নির্মাণাধীন একটি ভবনের পাশে খোঁজ মেলে মুশফিকুজ্জামানের মরদেহের। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। 34 বার অস্ত্রোপচার হয়েছে। ভেন্টিলেশনে ছিল 8 দিন। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাবা মায়ের কাছে ফিরল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত আরিয়ান আফিফ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও দীর্ঘ প্রক্রিয়া শেষে সুস্থ হয়েছে আরিয়ান। যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ফলো আপ করা হবে বলে জানান চিকিৎসকরা। ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল, আজকে সেই দরজাটা খুলবে। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতার কথা মনে করিয়ে দিচ্ছে এই মায়ের কান্না। 21 জুলাইয়ের সেই ভয়াবহতায় গুরুতর আহত হয় 12 বছর বয়সী শিশু আরিয়ান। হাসপাতালে আনার পর থেকে তার প্রতিটি দিনই ছিল জীবন বাঁচানোর লড়াইয়ে। দীর্ঘ 4 মাস চিকিৎসার পর অবশেষে সুস্থভাবে মায়ের বুকে ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ বিমান বিধ্বস্তে আহত শিশু আরিয়ান আফিফ। চিকিৎসকরা জানান, মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় আরিয়ান। দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আরিয়ান। আর ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগ আপ্লুত আরিয়ানের মা। বাসায় যেতেছি, আমি চিন্তা করছি আমি সুস্থ একদম। আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো, আজকে আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। 40% বেশি দগ্ধ হওয়া আরিয়ান ছিল আইসিইউতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 দিন ভেন্টিলেশনে রাখা হয়। ছিল নানা জটিলতা, হয়েছে 34 বার অস্ত্রোপচার। তবে সব আশঙ্কা উপেক্ষা করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার সে গল্পই জানালেন চিকিৎসকরা। ওর প্রথম থেকে একটু ডিফিকাল্ট কেস ছিল, তার সাথে ওর এই বার্নের সাথে সাথে ওর মেন্টাল ট্রমাটাও ছিল অনেক। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছে 2 জন। দ্রুতই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। 34 জন আমরা তাদেরকে
চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি, আর বাকি 2 জন এখনো আমাদের কাছে রয়ে গেছে। সুস্থদের নিয়মিত ফলো আপ সহ মানসিক পরিচর্যার জন্য কাউন্সেলিং করা হচ্ছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে আশার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাসকূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 64 বছরের প্রাচীন কূপ থেকে পঞ্চমবারের মতো গ্যাস উত্তোলনে ব্যস্ত বাপেক্সের প্রকৌশলী সহ 1.5 শতাধিক লোকবল। সবশেষ 2019 সালে গ্যাস উত্তোলন বন্ধ হয় এই কূপে। পরিত্যক্ত কূপটিতে চলতি বছরের 12 আগস্ট পুনরায় খনন কাজ শুরু করে বাপেক্স। বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গোলাপগঞ্জের কৈলাসটিলা 1 নম্বর কূপ থেকে দৈনিক মিলছে 50 লাখেরও বেশি ঘনফুট গ্যাস, যা জাতীয় সঞ্চালন লাইনে সংযোজন করা সম্ভব। 2-1 দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। 5 দিন ধরে ডিএসটি করেছি একটু নিশ্চিত হওয়ার জন্য যে ফ্লোটা আমরা পেয়েছি এটা সাস্টেন করে কিনা সেটাকে একটু দেখার জন্য। আসলে এত স্বল্প সময়ে হয়তো সবটা বোঝা যায় না, তো তারপরে আমরা অন্যান্য ওয়েলের চাইতে এখানে বেশি সময় ধরে টেস্ট করেছি, যে যাতে করে কোনো রকমের ডিপ্লিশন থাকলে আমরা যেন এখনই বুঝতে পারি। 1961 সালে কূপটি খনন করে পাকিস্তানি কোম্পানি সেল। এই কূপ থেকে 1983 সাল থেকে 1995 সাল পর্যন্ত দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। 1995 সালে বন্ধ হওয়ার পর 1997 সালে পুনরায় খননের পর দৈনিক 1 কোটি 20 লাখ, 1998 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 কোটি 10 লাখ ঘনফুট এবং 2018 সালে দৈনিক 90 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। কূপটিতে 1600 বিসিএফ এর মতো গ্যাস মজুত আছে, যা বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকা। পুনরায় খনন কাজে ব্যয় হচ্ছে 73 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। তৈরি পোশাকের উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও বাড়ছে না পণ্য মূল্য। এমন চাপ থেকে মুক্তি পেতে দক্ষতা উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্রশিক্ষণ নেওয়া 1175 শিক্ষার্থীর সনদ প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিজিএমইএ পরিচালক আরিফুর রহমান মজুমদার জানান, পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিনিয়ত ব্যবসা করার কিন্তু খরচ, ইন্ডাস্ট্রি পরিচালনার খরচ বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের খরচ বাড়ার সাথে সাথেই পণ্যের মূল্য বাড়বে, এটার কিন্তু কোনো ডিরেক্ট কোনো মেথড নাই। তাহলে এইটা যে কম্পিটিটিভনেস ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে? সেটার জন্য লাগবে হলো দক্ষ জনশক্তি। আর দক্ষ জনশক্তি কী করবে? ইফিসিয়েন্সি বাড়াবে। বাংলাদেশের অ্যাভারেজ ইফিসিয়েন্সি লেভেল হলো 50-55, বাট আমাদের প্রতিযোগী দেশ যারা আছে তাদের অনেক দেশেরই ইফিসিয়েন্সি হলো অ্যাবাভ 65, চায়নার হলো 70%। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। আমরা আছি ঢাকায়, কিন্তু আন্তর্জাতিক খবর আমাদের নিয়ে যায় টোকিওর ভূমিকম্প থেকে নিউ ইয়র্কের অর্থনীতি পর্যন্ত। কোথাও রাজনীতি বদলায়, কোথাও প্রকৃতি সতর্ক করে, কোথাও বয়ে যায় আনন্দের আলো, আবার কোথাও সংকটে ভেঙে পড়ে হাজারো মানুষ। বিশ্বের এসব চলমান ঘটনা আমরা তুলে ধরি আপনাদের জন্য। দেখছেন প্রবাসের সময়। মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের।
বৈধ কাগজপত্র না থাকা, বাসস্থান পরিবর্তনের তথ্য গোপন এবং জালনথি ব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক করা হয় 114 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশিকে। স্থানীয়দের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেই বাণিজ্যিক এলাকা, সবজি খামার, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন স্থানে 1886 বিদেশির কাগজপত্র যাচাই করে নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। যেই পরিমাণে অপারেশন চলতেছে, আমরা সবসময় একটা আতঙ্ক ভয়াবহর ভিতরে থাকি। আটকদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন মিয়ানমারের 175 জন। এছাড়া ইন্দোনেশিয়ার 67, নেপালের 20, পাকিস্তানের 16, ভারতের 11 জন নাগরিক রয়েছেন। ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার 1 জন করে আটক হয়েছেন। আটকদের কেলান্তান, পেরাক এবং সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই 18 নভেম্বর পর্যন্ত দেশটিতে প্রায় 84,000 বিদেশি নাগরিক আটক হয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি দূর করতে ইনচন থেকে ঢাকার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। স্থানীয় সময় সোমবার প্রায় 250 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি উভয় দেশ সুফল পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। 40,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস দক্ষিণ কোরিয়ায়। ইপিএস সিস্টেমের মাধ্যমেও প্রবাসীদের বড় একটা অংশ দক্ষিণ কোরিয়ায় আসে। সাধারণত এসব প্রবাসীদের বাংলাদেশে যাতায়াত হয় ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে। এবার রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি দূর করতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনচন থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলো। এর মধ্য দিয়ে ট্রানজিটের দীর্ঘ সময় থেকে মুক্তির পাশাপাশি নানামুখী ভোগান্তি দূর হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকদিন বন্ধ থাকার পর আবার ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, এই জন্য অনেক খুশি লাগছে। আশা করব শিডিউল বিপর্যয়ের এড়িয়ে তারা একটা ভালো সার্ভিস দেবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। 17 নভেম্বর প্রায় 250 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এশিয়া প্যাসিফিক এভিয়েশনের প্রথম ফ্লাইট। আগামী মাস থেকে থাকছে মাসে 4টি ফ্লাইট শিডিউল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে অসংখ্য কোরীয় নাগরিক যুক্ত আছেন, তারাও এই সুফল ভোগ করবেন। সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলো। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি উভয় দেশের নাগরিকরা এই সুফল পাবেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে ভাষা ও নাগরিক শিক্ষার কোর্স চালু করেছে ভেনিসের সিটি কাউন্সিল। এতে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করছেন। ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালির পর্যটন, শিল্প, কৃষি ও ব্যবসা খাতে প্রায় 3 লাখ বাংলাদেশি গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভাষা ও নাগরিক শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। এই সমস্যার সমাধানে 2 মাস ব্যাপী বিনামূল্যে ভাষা ও সিভিক শিক্ষা কোর্স চালু করেছে ভেনিস সিটি কর্পোরেশন। এতে সহযোগিতা করছেন ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের RIC এডুকেশন। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ অংশগ্রহণ নিচ্ছেন। এই ধরনের কোর্স চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে থাকার জন্য ভাষা বিষয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দেশটির সার্বিক পরিস্থিতি ও আইন কানুন জানতে সিভিক এডুকেশনও গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য আসলেই অনেক গর্বজনক যে কমিউনিটি ভেনেসিয়া বাঙালি কমিউনিটির সাথে কাজ করতে চাচ্ছে। আমরা গর্বিত যে কমিউনিটি ভেনেসিয়া RIC সলিউশন এবং RIC একাডেমির সহযোগিতায় এত সুন্দর একটি কোর্স আয়োজন করেছে। সিভিক এডুকেশন কোর্সটি ইতালির সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার ও নাগরিক কর্তব্য সম্পর্কিত বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। প্রবাসীদের ভাষা ও নাগরিক শিক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে দুবাইতে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। স্থানীয় সময় বুধবার রাতের আয়োজনে অংশ নেন এশিয়া অঞ্চলের 12টি দেশের প্রায় 4 শতাধিক পুরুষ। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা 30 জন উদ্যমী ও সফল ব্যক্তিকে দেওয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের 3 সাংবাদিককে সাকসেসফুল মিডিয়া পার্সোনালিটি হিসেবে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বো আব্দুল্লাহ।
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের প্রভাবে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সেরাম দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ১৩৬ কিলোমিটার গভীরে। তবে সুনামি সতর্কতা জারি হয়নি। সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্লেটের সংঘর্ষের কারণে বারবার ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। এবং 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ নজরুল। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।